হ্যালো গাইস, লোভ মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করে দেয় সেই রকমই একটি কনসেপ্টের উপর নির্মিত একটি মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন দেখতে চলেছেন এখন, যার নাম কন্ড্রাল বাভাম। একটি ছেলে হঠাৎ একদিন অচেনা অজানা একটি দরিদ্র পরিবারে আশ্রয় নেন, কিন্তু এই পরিবারের কেউ জানতো না এই ছেলে কোথা থেকে এসেছে, কেনই বা এসেছে, তার পরিচয় বাকি। তারা শুধু এতটুকুই জানতে পারে ছেলেটি অনেক ধনী এবং ছেলেটির সাথে অনেক টাকা এবং অনেক মূল্যবান গহনা আছে। আর সেই থেকেই এই বাড়ির মেয়েটার ভেতরে জন্ম নেয় লোভ। এক রাতে তারা মাস্টার প্ল্যান করে ছেলেটিকে হত্যা করে ফেলে। ছেলেটিকে মার্ডার করার পর তারা যখন জানতে পারে ছেলেটির পরিচয় আর কেনই বা সে এখানে এসেছিল, তখন পরিবারটির সাথে যা হয় সেটা জানলে আপনারা চমকে উঠবেন। শেষ পর্যন্ত এই পরিবারটির সাথে কি পরিণতি হয় সেটা জানলে আপনি আপনার নিজের ব্রেনকেও বিশ্বাস করতে পারবেন না। আপনি বুঝতেই পারবেন না আপনার ব্রেনের ভিতর দিয়ে এতক্ষণ কি খেলা হয়ে গেল। চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একজন স্বামীজিকে দেখতে পাই, যিনি গ্রামবাসীদেরকে বোঝাচ্ছেন লোভ এবং ইচ্ছার উপর আমাদের নিয়ন্ত্রণ রাখা দরকার। এই দুটো জিনিস আমরা যখন নিয়ন্ত্রণ করতে পারবো, তখনই আমরা জীবনের আসল সুখ উপভোগ করতে পারবো। স্বামীজির ঠিক সামনে সারজ নামের একজন মহিলা তার মেয়েকে নিয়ে কথাগুলো মন দিয়ে শুনছেন, যদিও তার মেয়ে মল্লিকা এসব কথা বিলিভ করে না। সারজ মল্লিকাকে বলে, তুমি স্বামীজির কথাগুলো মন দিয়ে শোনো, জীবনে অনেক কাজে লাগবে। মল্লিকা বলে, মা, আমার তো এই স্বামীজিকেই বিশ্বাস হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমি যদি তার চোখের দিকে 2 মিনিট তাকাই তাহলে সে আমার প্রেমে পড়ে যাবে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি তোমাকে এখনই দেখাতে পারি। সারজ এসব কথা শুনে অনেক রেগে যায় এবং তার মেয়ে মল্লিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই মল্লিকারা আসলে অনেক গরিব। তারা তাদের চাষের জমিতে ছোট্ট একটি ঘর বানিয়ে সেখানেই বসবাস করে। মল্লিকার বিয়ের বয়সও হয়ে গেছে, কিন্তু মল্লিকার বাবার কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে মল্লিকাকে বিয়েও দিতে পারছে না। এইসবের মাঝে হঠাৎ একদিন অপরিচিত একটি ছেলে তাদের বাড়িতে এসে খাবার জল চায়। ছেলেটির পোশাক দেখে মল্লির মা বাবা ভাবে ছেলেটি হয়তো অনেক শিক্ষিত এবং শহর থেকে এসেছে। জল খাওয়া শেষ হলে ছেলেটি তার সম্পর্কে বলতে থাকে। সে বলে, আমার নাম অর্জুন, আমি একজন আর্টিস্ট। আমি গ্রামে ঘুরে ঘুরে ডকুমেন্টারি তৈরি করে থাকি। অনেকটা পথ জার্নি করার ফলে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। যদি কিছু মনে না করেন, আজকের রাতটা কি আমি আপনাদের এখানে থাকতে পারি? চিন্তা করবেন না, সকাল হলেই আমি চলে যাব। কিছুক্ষণ চিন্তা করার পর মল্লির বাবা শুভেন্দ্রা বলে, ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো, তবে গ্রামের অন্য লোকেদের এখানে থাকলে তুমি যেরকম আরাম পাবে আমাদের এখানে সেরকম পাবে না। এটা শুনে অর্জুন বলে, আঙ্কেল, এটা নিয়ে চিন্তা করবেন না, আমাকে শুধু আজকের রাতটুকু বাড়ির এক কোণে থাকতে দিলেই হবে। এটা শুনে সারজও রাজি হয়ে যায় এবং তারা অর্জুনকে তাদের বাড়িতেই থাকতে বলে। এরপর অর্জুন আর মল্লি কথা বলছিল। মল্লি অর্জুনের কাছে জানতে চাইছিল অর্জুনের কাজ সম্পর্কে, আসলে ডকুমেন্টারি কি জিনিস, কিভাবেই বা সেটা করতে হয়। এদিকে সুদর্শন নামের এই লোকটা তাদের বাড়িতে পাওনা টাকা চাইতে চলে আসে। সারস তখন অর্জুন এবং মল্লিকার কাছে যায় এবং অর্জুনকে বলে, বাবা, তুমি এখন এখানেই থাকো, কারণ তুমি এখন বাড়ির ভেতরে গেলে সুদর্শন নামের ওই লোকটি যদি তোমাকে দেখে ফেলে তাহলে গ্রামে গিয়ে সে তোমার নামে আর আমাদের নামে উল্টাপাল্টা কথা রটাবে। বোঝই তো আমাদের একটি অবিবাহিত মেয়ে আছে। সেটা বলে সারস মল্লিকাকে সেখান থেকে নিয়ে চলে আসে। এদিকে ততক্ষণে সুদর্শন শুভেন্দ্রাকে অনেক অপমান করতে শুরু করেছে। সুদর্শন বলে, তোমরা আমার কাছ থেকে কত টাকা ধার নিয়েছো তোমাদের কোনো আইডিয়া আছে? এত বছর হয়ে গেল, টাকাগুলো কবে দেবে? সারস তখন সেখানে এসে বলে, আমরা আপনার কাছ থেকে টাকাগুলো এমনি এমনি নেইনি, তার বদলে আমাদের জমি আপনার কাছে বন্ধক রাখা, এখন সেই জমির ফসল আপনি নেন আর আমাদেরকে খাটিয়ে নেন। সেখানে মল্লিকা আসায় সুদর্শন মল্লিকার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে শুরু করে। আসলে সুদর্শনের কুনজর মল্লিকার দিকে অনেক আগে থেকেই ছিল। সে শুভেন্দ্রা এবং সারসকে বলে, আমার টাকাগুলো খুব দ্রুত আমাকে ফেরত দাও, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সুদর্শন এটা বলে সেখান থেকে চলে যাওয়ার সময় বলে যায়, পাশের গ্রামে অনেক টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার চুরি গেছে, তাই তোমরা একটু সাবধানে থেকো। লোকটি চলে যাওয়ার পরে অর্জুন সেখানে আসে এবং তাদের কাছে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে লোকটি আপনাদেরকে এরকম ভাবে কেন অপমান করছিল আর কেনই বা এরকম একজন লোকের কাছ থেকে আপনারা টাকা নিয়েছিলেন। তখন শুভেন্দ্রা বলে কয়েক বছর আগে সারজের অনেক বড় একটি অসুখ হয়েছিল আর সেটার জন্য তাকে অপারেশনও করতে হয়, আর তখন চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে তাদের জমি বিক্রি করতে হয়। বাকি যেটুকু ছিল সেটুকু এই লোকটির কাছে বন্ধক রাখা। এখন আমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই, টাকার অভাবে মল্লিকাকে বিয়েও দিতে পারছি না। কথাগুলো শুনে অর্জুন বুঝতে পারে তারা কতটা সমস্যায় আছে। এরপর অর্জুন সেখান থেকে বাড়ির ভেতরে চলে যায় এবং তার একটি ব্রিফকেস বাইরে বের করে নিয়ে আসে এবং ব্রিফকেসটি তাদের সামনে খুলে দেয়। ব্রিফকেসটি খোলার পরে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তারা নিজেদের চোখেও বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা এর আগে এত সোনা এবং এত টাকা কখনোই দেখেনি। সারস তখন অর্জুনকে বলে, না না বেটা, এগুলা তোমার জমানো জিনিস, এগুলা আমরা নিতে পারবো না, এগুলা তোমার কাছেই রেখে দাও। তখন অর্জুন বলে, না না, এগুলা আমি আপনাদেরকে দিতে আসিনি, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার এই বয়সে যদি এত কিছু উপার্জন করতে পারি তাহলে আপনারা তো 3 জন আছেন, আপনারা যদি সঠিক পথে পরিশ্রম করেন তাহলে আপনারা এর থেকে বেশি উপার্জন করতে পারবেন। এটা বলে অর্জুন ব্রিফকেসটা বন্ধ করে আবার ভেতরে রেখে আসে। এরপর মল্লিকা সারাক্ষণ অর্জুনের ওই টাকা পয়সা আর গহনা নিয়েই ভাবতে থাকে। সে তো এটাও ভাবতে থাকে অর্জুনের সাথে তার বিয়ে হয়ে গেছে এবং ওই সব কিছুর মালিক এখন সে। এরপর সারজ এবং শুভেন্দ্রা জমিতে চলে যায় কাজের জন্য। বাড়িতে এখন শুধু মল্লিকা এবং অর্জুন। মল্লিকা তখন অর্জুনের খুব কাছাকাছি থাকার চেষ্টা করছিল। সে অর্জুনকে বলতে থাকে, আমি আসলে এত সোনা এবং এত টাকা এর আগে কখনো দেখিনি, তুমি যখন এখান থেকে চলে যাবে তারপরে হয়তো এত টাকা এত গহনা আর কখনোই দেখতে পাবো না, আর আমার বিয়ের পরে আমার স্বামীও হয়তো এত টাকা আর এত গহনা আমাকে দিতে পারবে না। এটা শুনতে শুনতে অর্জুন তার ব্রিফকেস খুলে তার সোনাগুলো বের করছিল। এই সময় মল্লিকা ওকে সিডিউস করার চিন্তা করে। এটা দেখে অর্জুন ভীষণ রেগে যায় এবং মল্লিকাকে মারতেও যায়, তাকে অনেক গালাগালি করতে থাকে। অর্জুন বলে, সামান্য টাকা পয়সার জন্য কারোর সাথে এরকমটা কখনোই করবে না। টাকা পয়সাই দুনিয়াতে সবকিছু নয়, টাকা পয়সা দিয়ে দুনিয়াতে সবকিছু পাওয়াও যায় না, এটা তুমি একদিন ঠিকই বুঝতে পারবে। এরপর দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে। তখন সারজ এবং শুভেন্দ্রা বাড়িতে চলে আসে। তারা বাড়িতে এসে দেখতে পায় মল্লিকা একা একা বসে গভীরভাবে কিছু ভাবছে। মল্লিকার চিন্তাধারা একটু অন্যরকম মনে হচ্ছে। সে ডিসাইড করে নিয়েছে অর্জুনকে তার জালে ফাঁসাবেই, আর সেটা যদি না পারে তাহলে যেটা করবে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। এরপর অর্জুন শুভেন্দ্রাকে কিছু টাকা দিয়ে বলে, আঙ্কেল আপনি ভালো কিছু বাজার করে নিয়ে আসেন, আজ আমরা সবাই একসাথে মজা করে খাবো। কিন্তু শুভেন্দ্রা টাকাগুলো নিতে চাইছিল না। তারপর সারজের কথায় টাকাগুলো নিতে রাজি হয়। এরপর শুভেন্দ্রা বাজার করতে বাজারে চলে যায়। এরপর রান্নাঘরে মল্লিকা এবং সারজ কাজ করছিল। কাজ করতে করতে মল্লিকা সারজকে বলে, মা, আমাদের সুখ ফিরিয়ে আনতে গেলে অর্জুনকে মারতেই হবে, কারণ অর্জুনকে মারতে পারলে আমরা অনেক টাকা এবং অনেক গহনা পেয়ে যাব, যেটা দিয়ে আমরা ঋণ শোধ হতে পারবো, আমার বিয়ে দিতে পারবে এবং বাকি টাকা দিয়ে তোমরা সারা জীবন সুখে খেতে পারবে। সারজ তখন বলে, এটা তুই কি বলিস, তুই পাগল হয়ে গেছিস, কিছু টাকার জন্য আমরা এমন অমানুষের মতো কাজ করতে পারবো না। মল্লিকা তখন সারসকে বলে, তোমরা সারা জীবন করেছোটা কি, একবার ভালো করে ভেবে দেখো, অর্জুনকে যদি আমরা মারতে পারি তাহলে আমাদের বাকি জীবন আমরা সুখে কাটাতে পারবো। এসব বলে মল্লিকা সারসকে রাজি করিয়ে ফেলে। এদিকে শুভেন্দ্রা যে দোকানটিতে মালামাল আনতে গিয়েছিল সে দোকানদার শুভেন্দ্রাকে বলে, মেয়েটার এবার বিয়ে দাও, গ্রামের সবাই জানে সুদর্শনের কুনজর তোমার মেয়ের দিকে, তাই খারাপ কিছু হয়ে যাওয়ার আগে মেয়েকে বিয়ে দিয়ে দাও, তা না হলে অনেক পস্তাতে হবে। এরপর শুভেন্দ্রা সে দোকান থেকে বাজারগুলো নিয়ে চলে আসে এবং সারা পথ ওই দোকানদারের কথাই ভাবতে থাকে আর তার মেয়ে মল্লিকাকে নিয়ে চিন্তা করতে থাকে। আর সে নিজে নিজে ভাবতে থাকে, আমি কেমন বাবা, একটা মাত্র মেয়ে, তারও বিয়ে দিতে পারছি না শুধুমাত্র টাকার অভাবে। শুভেন্দ্রা বাড়িতে এসে বুঝতে পারে মল্লিকা এবং সারজ অর্জুনকে মারার প্ল্যান করছে, কিন্তু শুভেন্দ্রা কোনোভাবেই এরকম একটা নৃশংস কাজ করতে রাজি হচ্ছিল না। কিন্তু মল্লিকা তাকে অনেক বোঝাতে শুরু করে। তারপর শুভেন্দ্রা তাদের এবং তার মেয়ের কথা চিন্তা করে কাজটি করতে রাজি হয়। তারা 3 জন বসে বসে অর্জুনকে মারার মাস্টার প্ল্যান আঁকতে শুরু করে। শুভেন্দ্রা বলে, আমাদের পক্ষে ওকে মারা খুব সহজ হবে না, তবে ওকে তোমরা পেট ভরে খেতে দাও, বাকিটা আমি দেখছি। সেটা বলে শুভেন্দ্রা তার সাইকেল নিয়ে বেরিয়ে যায়। আসলে সে যায় একটা মদের দোকানে এবং সেখানে যেয়ে সে প্রচুর মদ খায়, যেন মদ খেয়ে মাতাল হয়ে ওকে মারতে পারে। এদিকে এরা দুজন খাবার তৈরি করছে এবং শুভেন্দ্রার জন্য অপেক্ষা করছে। এদিকে শুভেন্দ্রা মদের নেশায় বুঁদ হয়ে পড়ে আছে।
আসতেছে। তার আসতে দেরি দেখে মল্লিকা বলে, আমি জানতাম বাবা বাড়িতে আসবে না, কারণ বাবা চায় না আমরা অর্জুনকে মারি। আসলে তার তো সাহসই নেই। যে জীবনে একটা পিঁপড়েও মারতে পারে না, সে একজন মানুষকে কিভাবে মারবে? যা করার আমাদেরই করতে হবে। এদিকে তাদের রাতের খাওয়ার সময় হয়ে এসেছে, তাই মল্লিকা সুরজকে জঙ্গল থেকে একটি গাছ আনতে বলে, যে গাছটি অনেক বিষাক্ত, যে গাছের রস খেলে মানুষ মুহূর্তেই মৃত্যুবরণ করে। সারজ মল্লিকার কথা মতো বাড়ির পাশের জঙ্গল থেকে সেই গাছটি নিয়ে আসে এবং গাছটি বেটে অর্জুনের খাবারে মিশিয়ে দেয়। এরপর অর্জুনকে সেই খাবার খেতে দেয়। অর্জুন তখন হাত ধোয়ার জন্য বাইরের উঠানে যায়। ঠিক তখনই সেখানে দুজন পুলিশ চলে আসে। তখন তারা সারজ এবং মল্লিকাকে বলে, পাশের গ্রামে চুরি হয়েছে, সেই চোর আমাদের এই গ্রামে এসেছে, তাই তোমরা যদি সেই চোরকে দেখো তাহলে আমাদেরকে খবর দিও। এর মধ্যে সারজ অর্জুনকে গিয়ে বলে আসে বাড়িতে পুলিশ এসেছে, সে যেন তাদের সামনে না আসে। এদিকে পুলিশ দুজন খাবারের গন্ধ পায়। তারা বলে, আজ মনে হয় বাড়িতে খুব ভালো রান্না হয়েছে, আমরা অনেকদিন বাড়ির খাবার খাই না, ডিউটির কারণে আমাদেরকে বাইরে খেতে হয়, তাই আমরা ঘরোয়া খাবার খুব মিস করি। যদি কিছু মনে না করেন তাহলে আজ কি আমরা আপনাদের বাসায় খেতে পারি? তখন সারজ না করতে পারে না। তারা পুলিশ দুজনকে খেতে দেয়, কিন্তু মল্লিকা অর্জুনের বিষ মিশানো খাবার তড়িঘড়ি করে সরিয়ে ফেলে আর পুলিশ দুজনকে ফ্রেশ খাবার দেয়। এদিকে অর্জুনের সেই বিষ মিশানো খাবার একটা কুকুরে এসে খেয়ে নেয় এবং কুকুরটা সাথে সাথেই সেখানেই মারা যায়। খাবার শেষ করে পুলিশ দুজন খাবারের প্রশংসা করে সেখান থেকে চলে যায়। মল্লিকা তখন কুকুরটা নিয়ে মাটি চাপা দিয়ে রেখে আসে। এদিকে সারস তখন বসে বসে গভীরভাবে চিন্তা করতে থাকে। তখন সে স্বামীজির কথাগুলো মনে করতে থাকে। সে এটা বুঝতে পারে, আমরা যে কাজই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হবে, সেটা হয় আজ না হয় কাল। তাছাড়া নিজেদের পাপের ফল অনেক সময় সন্তানদের উপরে প্রভাব সৃষ্টি করে। একটু পরে মল্লিকা বাড়িতে ফিরে এসে দেখে সারস অর্জুনকে খাবার দিয়েছে, কিন্তু সেটা সেই বিষ মিশানো খাবার না, কারণ সারস এখন আর অর্জুনকে মারতে চায় না। এরপর অর্জুন খাবার শেষ করে খাবারের প্রশংসা করে সারসকে প্রণাম করে তার রুমে ঘুমাতে চলে যায়। অর্জুন ভেতরে যাওয়ার পরেই মল্লি তার মায়ের উপর অনেক রাগ করতে থাকে। সে বলে, আসলে তোমাদের দ্বারা কিছুই হবে না, তোমাদের সাহস বলে কিছুই নেই, তোমাদের সারা জীবন এভাবেই কাটাতে হবে, আসলে তোমাদেরকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। মল্লি তার মাকে আরো বলে, আসলে তোমাদের দারিদ্র থাকার মূল কারণ এটাই, তোমাদের কিছু করার সাহসই নেই, তবে এই সুযোগ আমি হাতছাড়া করব না, যা কিছু করার আমিই করব। এটা বলে মল্লি রান্নাঘর থেকে একটা ছুরি বের করে নিয়ে আসে। তখন সারজ মল্লিকে অনেক বাধা দেয়, কিন্তু মাল্লি কোনো কথাই শোনে না। সে খুবই সাবধানে অর্জুনের ঘরে প্রবেশ করে। তারপর ওই ছুরিটা দিয়ে অর্জুনের গলা কেটে নির্মমভাবে অর্জুনকে হত্যা করে। এদিকে শুভেন্দ্রা এখনো সেই মদের দোকানে বসে মদ পান করেই চলেছে। ওকে দেখে দোকানে কাজ করা একটি ছেলে বলে, কি কাকা, একদিনে এত মদ খাচ্ছ কেন? কোনো লটারি লেগেছে নাকি? আচ্ছা, তোমাদের বাড়িতে একটা ছেলে এসেছে না, ছেলেটা কে জানো তোমরা? কথাটা শুনেই শুভেন্দ্রার যেন নেশা কেটে যায়। এটা শুনে ও খুব চমকে যায়। সে ভাবতে থাকে অর্জুনের ব্যাপারে এরা কিভাবে জানলো, কারণ ওরা ছাড়া গ্রামের আর কেউ তো অর্জুনের আসার খবর জানে না। তখন শুভেন্দ্রা ছেলেটিকে অর্জুনের ব্যাপারে বলতে জোর করতে থাকে। ছেলেটা তখন ঘটনা বলতে শুরু করে আর পুরো ঘটনা শুনে শুভেন্দ্রার যেন জানটাই উড়ে যায়। শুভেন্দ্রা কোনো রকমে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসে এবং এসে দেখে ততক্ষণে মল্লিকা অর্জুনকে মেরে ফেলেছে। শুভেন্দ্রা তখন পাগলের মতো করতে থাকে এবং অনেক জোরে চিৎকার করে কাঁদতে থাকে। সে সারসকে বলতে থাকে, তোমরা দুজন এটা কি করলে? তোমরা কি জানো অর্জুন কে ছিল আর কেনই বা এখানে এসেছিল? অর্জুন আসলে আমাদেরই ছেলে, কারণ যে আমাদের দারিদ্রতা দেখে ছোটবেলাতেই বাড়ি থেকে চলে গিয়েছিল কিছু করে দেখানোর জন্য, আর ও কিছু করতে পেরে সেটা প্রমাণ করতেই বাড়িতে ফিরে এসেছিল। ও তো আমাদের সাথে একদিন থাকার বাহানা করেছিল মাত্র। ও আসলে জানতে চেয়েছিল আমরা কতটা দুঃখে আছি। ও আসলে আমাদেরকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসতো। ও এসেছিল আমাদের জীবনকে বদলে দিতে, আর তোমরা তাকেই খুন করে দিলে। তোমরা এটা কি করলে? এটা শুনে সারজ এবং মল্লিকা পাগলের মতো প্রলাপ করতে থাকে এবং কাঁদতে থাকে। কাহিনীটা এবার একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, কারণ সেদিন গ্রামে এসে একটি দোকানে গিয়ে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছিল। তখনই দোকানদার কারণকে চিনে ফেলে। দোকানদার তখন কারণকে জানায় শুভেন্দ্রা তার সব জমি বিক্রি করে তার বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেলেছে। কথাগুলো শুনে কারণের খুব খারাপ লাগে। কারণ দোকান থেকে চলে যাওয়ার সময় দোকানদারকে বলে, আঙ্কেল, আমার সম্পর্কে কাউকে কিছু বলো না, আমি একটা দিন আমাদের পরিবারকে না জানিয়ে ওদের সাথে থাকতে চাই, আমি দেখতে চাই ওরা
কেমন আছে আর আমার কথা ওদের মনে আছে কিনা। তখন কারণের এই কথাগুলো দোকানে কাজ করা ওই ছেলেটি শুনে নিয়েছিল, যার পর ওই ছেলেটাই শুভেন্দ্রাকে সবকিছু জানিয়ে দেয়। মল্লিকা তখন বুঝে ফেলে তার একমাত্র ভাইকে সে খুন করে ফেলেছে। সারস তখন বুঝতে পারে মা হওয়ার কারণে তার মন তাকে বারবার বাধা দিচ্ছিল, আর এ কারণেই সে অর্জুনকে ভালো খাবারটা দিয়েছিল। কিন্তু মল্লিকা কোনো কথাই শুনলো না। আর মল্লিও তখন বুঝে ফেলে তখন অর্জুন কেন তাকে গালাগালি দিয়েছিল। এখন তাদের সামনে ঘোর অন্ধকার, তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন সারস রান্নাঘর থেকে অর্জুনের জন্য বিষ মাখানো সেই খাবার নিজেই খেয়ে নেয়। এরপর মাল্লি নিজেকে ক্ষমা করতে না পেরে কাঁদতে কাঁদতে সেই বিষ মাখানো খাবার নিজেও খেয়ে নেয়। শুভেন্দ্রা এতক্ষণে পাগলের মতো হয়ে গেছে, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এর মধ্যে সে একটি ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে ফেলে। ও বাড়িতে থাকা সমস্ত জিনিস ঘরের ভিতরে ছড়িয়ে তাতে আগুন জ্বালিয়ে দেয়। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে বাড়িটা পুড়ে ছাই হয়ে যায়। এই গল্পটা আমাদের এটা শেখালো লোভ একটা পরিবারকে কিভাবে নিঃশেষ করে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে।